তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসতে পারে নরেন্দ্র মোদী। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম WION মঙ্গলবার এ খবর দিয়েছে। তারেক রহমান এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানায়। দর্শক চিন্তা করুন, গত 18 মাস ধরে তুমুল ভারত বিরোধিতার নামে যে ক্ষেত্র বিশেষে নারকীয় তাণ্ডব চলেছে বাংলাদেশে, সেই ভারতের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে যে নতুন সরকার গঠন হতে যাচ্ছে সেই সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তাহলে বিষয়টি কেমন হতে পারে? নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসছে এবং এটি নিয়ে আপত্তি প্রকাশ করেছে এবং তোলপাড় সৃষ্টি হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গন জুড়ে। এতদিন যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং ভারতের আগ্রাসন বিরোধী যেই লড়াই, সেই লড়াই কি তাহলে বৃথা হতে যাচ্ছে? বিরোধী দল জামাত, এনসিপি সহ অন্যান্য যে ব্যক্তিরা রয়েছে তারা দ্বিমত পোষণ করেছে। তারা বলেছে যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে আসে তারেক রহমানের, তাহলে সেই শপথ অনুষ্ঠানে তারা যাবেন না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এর আগেও আমরা দেখেছি আওয়ামী লীগের সময় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন বাংলাদেশে এবং শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এবারেও সেই একই ঘটনা ঘটতে যাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদীকে এবং এটি খুবই দুঃখের বিষয়। এটি যদি করা হয় তাহলে মনে করি আমি ব্যক্তিগতভাবে যে বিএনপির ভাবমূর্তি নষ্ট হবে, ক্ষুণ্ণ হবে। জুলাই যোদ্ধারা কোনোভাবে এটি মেনে নিবে না। চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি সত্যিকার অর্থেই কি নরেন্দ্র মোদী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসতে যাচ্ছে এবং এটা নিয়ে কী ধরনের আলোচনা হচ্ছে তোলপাড় রাজনৈতিক অঙ্গন জুড়ে, সেটা আমরা দেখব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসতে পারে নরেন্দ্র মোদী। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম WION মঙ্গলবার এ খবর দিয়েছে। WION লিখেছে, দুদিন আগে নির্বাচনে বিএনপির বিপুল ভোটে বিজয়ের পর এই পরিকল্পনা আওয়ামী লীগের পতনের পর থেকে দুই দেশের চলমান উত্তেজনা কমিয়ে আনার চেষ্টার ইঙ্গিত দিচ্ছে। হুমায়ুন কবির WION-কে বলেন, আঞ্চলিক বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই অঞ্চলকে একটি প্রভাবশালী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। শপথ অনুষ্ঠানে নিমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের অগ্রাধিকার থাকবে। সময় কম, কিন্তু আমরা আন্তরিক। এই আমন্ত্রণকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টায় সৌহার্দ্যের বার্তা হিসেবে তুলে ধরে হুমায়ুন কবির বলেন, যখন আপনি কাউকে আমন্ত্রণ করেন তখন আশা করেন যে তিনি উপস্থিত হবেন। এটা একটা সদিচ্ছার ইঙ্গিত। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি সুষম নীতি গ্রহণের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি, এরকম একটা খবর আমরা দেখতে পাচ্ছি। আমার দেশ রিপোর্ট করেছে এই শিরোনামে, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি। তার মানে আমন্ত্রণটা জানাবে বিএনপি, নট ডক্টর ইউনূস। দেখেন, শপথ কয়েক ধাপের, এমপিদের শপথ, মন্ত্রীদের শপথ, সেখানে প্রধানমন্ত্রীর শপথ। তো সেখানে সবচেয়ে গ্র্যান্ড আয়োজন যেটা প্রধানমন্ত্রীর শপথ, মন্ত্রীদের শপথ, সেখানে নাকি মোদীকে আমন্ত্রণ জানাবে। সাহসটা কত বড় আপনি চিন্তা করেন। আমি স্পষ্ট করে বলছি জনগণের উদ্দেশ্যে, এই চিন্তা ভুলেও আর করবেন না। ইঞ্জিনিয়ারিং করে জিতেছেন, এখন দেশটা সুন্দরভাবে চালান জামাতের সহযোগিতায়। মোদীকে আমন্ত্রণ জানাবেন অসম্ভব, আপনার শপথ অনুষ্ঠানই হবে না। এই ধৃষ্টতা দেখানো, এই ধৃষ্টতা এটা পারবে না, আমরা ঠেকিয়ে দেব। মোদীকে বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে দেয়া হবে না, ক্লিয়ার কথা। আমি সর্বপ্রথম সম্ভবত এটা বললাম। জনগণ ঠেকাবে, ছাত্র সমাজ ঠেকাবে,
জুলাই প্রজন্ম ঠেকাবে, ইসলামপন্থীরা ঠেকাবে। এটা হতে পারে না। কিন্তু আপনি চিন্তা করেছেন কেন? এই জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনি এই কল্পনাটা করেছেন কেন? এবং এটা ভারতের বিভিন্ন গণমাধ্যমে আসে। এটা সত্য না মিথ্যা? সম্ভবত ভারতের দালাল তো বিএনপিতে অভাব নেই, এটা আমরা আগেও বলছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো। আপনারা যা পারেন করেন, আমাদের মুখ কেউ থামাতে পারবে না। তো সেখানে একদম পিওর ভারতপন্থী একজন আছে, হুমায়ুন সাহেব, যিনি খালেদা জিয়ার ফরেন পলিসিতে বিশ্বাস করেন না, আমরা ভারত বিরোধিতা করবো না, এই কথা বলে এসেছিলেন 2016 সালে লন্ডন থেকে দিল্লি যে। সেই হুমায়ুন সাহেবকে হয়তো বা পররাষ্ট্রমন্ত্রী বানাবেন, মানে পিওর ভারতপন্থী একজন পররাষ্ট্রমন্ত্রী পেতে পারে, এটা তার বুদ্ধি হতে পারে। কিন্তু আপনি মনে করবেন না যে এটা হাসিনার বাংলাদেশ। জনগণের রক্ত জড়িয়ে জনগণকে হত্যা করে তারপরে মোদীকে বাংলাদেশে ঢুকিয়েছিল হাসিনা। একটু চিন্তা করেন, হাসিনার আমলে জনগণকে হত্যা করতে হয়েছে মোদীকে বাংলাদেশে ঢুকাতে। আর এখন তো হাসিনা নাই, তারেক রহমান এখন মতো ঠিক মতো দায়িত্ব নিতে পারেননি। দায়িত্ব নেওয়ার আগে শপথ অনুষ্ঠানে নাকি মোদীকে ঢুকাবেন বাংলাদেশে। কার সাহস আছে এটা? কে পারবে? অসম্ভব। হাসিনার আমলে কঠিন প্রতিবাদ হয়েছে, আর এখন তো এটা সম্ভবই হবে না। দেশে আগুন জ্বলবে, কিন্তু মোদী বাংলাদেশে আসবে না। এখন বলবেন যে কেন? আমরা যে কঠোরতার কথা বলছি, এটা কি যৌক্তিক? হ্যাঁ যৌক্তিক। কেন যৌক্তিক? দেখেন, ভারতের সাথে সুসম্পর্ক আমরা চাই, অবশ্যই পিপলস টু পিপলস সম্পর্ক হতে হবে, এবং ব্যবসা বাণিজ্য সব স্বাভাবিক হতে হবে। এবং এরপরে মোদী আসতে পারে। এটা হাসিনার আমলে মোদী এসেছিল, এটার পক্ষে অনেক যুক্তি আমি দিয়েছিলাম তখন, আমার পুরনো দর্শকরা জানেন। এবং তারেক রহমান ভারতে যাবে, জামাতের আমির তিনি প্রধানমন্ত্রী হলে তাকেও আমরা ভারতে যেতে বলতাম, এবং জামাতও মোদীকে আমন্ত্রণ জানাতো। ঠিক আছে, দ্যাটস গুড। কিন্তু এটা এখন না। কারণ মোদী কি করেছে? আমার দেশে যে গণহত্যা হয়েছে, এখানে ভারতের ইন্ধন আছে, ভারতের লোকজনকে রাস্তায় দেখা গেছে, ট্রাইব্যুনালের তদন্তে, প্রসিকিউশনের তদন্তে, আরো বিভিন্ন তদন্তে এটা উঠে এসেছে, গুম কমিশনের তদন্তে উঠে এসেছে যে কিভাবে বাংলাদেশের গুমের সাথে ভারত জড়িত ছিল, এবং বাংলাদেশের গুমকারীরা, গণহত্যাকারীরা সব ভারতে আশ্রয় নিয়েছে। ভারত তাদের জন্য ভারতের আইন লঙ্ঘন করে বর্ডার খুলে দিয়েছে। ঢাকার কসাই থেকে শুরু করে সেই ফ্যাসিস্ট হাসিনা সবাইকে ভারত আশ্রয় দিয়েছে, এবং হাসিনা ভারতকে বলেছিল যে ঢাকা অ্যাটাক করেন। গত 15 বছরে যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, এক বিভীষিকাময় ফেসিবাদের অধীনে আমরা ছিলাম, প্রত্যক্ষভাবে ভারতের দায় আছে। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন ভারতে সেই সুজাতা সিং এসে কিভাবে করেছিল, এরশাদকে বাধ্য করে আমরা জানি। সেই নির্বাচনকে বৈধতা দিয়েছিল ভারত, পৃথিবীর কেউ ছিল না। এমনকি ভারত অন্যান্য দেশকে পরে ম্যানেজ করেছে। 18 সালের রাতের নির্বাচন পুরোপুরি ভারতীয় প্রজেক্ট। আমির আমির নির্বাচনে আমরা দেখেছি ঝিনাইদহ অঞ্চলের একজন প্রার্থী সরাসরি বলেছেন আমি ভারতের প্রার্থী। তো বাংলাদেশে এই গণহত্যার সাথে জড়িত, এত বড় একটা ঘটনার সাথে জড়িত, আমাদের বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা যেটা 24 আগস্ট হয়েছে, তারেক রহমান আজকের ভাষণেও কিন্তু এরকম একটা শব্দ বলেছেন যে 24-এর স্বাধীনতা, স্বাধীনতা রক্ষা। ঠিক আছে, স্বাধীনতা শব্দটা তো এখানে আছে, রক্ষা হোক আর যাই হোক, আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতাই বলি। প্রথম স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা। তবে দ্বিতীয় স্বাধীনতা ফ্রম হোম, ফ্রম ভারত। সেই ভারতের প্রধানমন্ত্রীকে যে নির্বাচনটা কার্যত এক ধরনের ভারতের বিরুদ্ধে নির্বাচন, এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হবে, এটা অসম্ভব। এদেশের তরুণ সমাজ, এদেশের আধিপত্যবাদের বিরুদ্ধের জনতা জীবন দিয়ে হলেও এটা ঠেকাবে। এটা কেউ কল্পনা করবেন না। আগুন জ্বলবে দেশে। এবার আসেন খবরটা দেখি। আমার দেশেও বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে, বাংলাদেশে এখন এটা ট্রেন্ডিং এসেছে যে মোদীকে আমন্ত্রণ জানাবে। ফাজলামি। সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের পর তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে বিএনপি। সূত্রে বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে কথা জানায়। মানে এটা আমার দেশ রিপোর্ট করেনি, আমার দেশ ইন্ডিয়া টুডে থেকে নিয়েছে, আমরা আমার দেশ থেকে বলছি। প্রতিবেদনে বলা হয় শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। ভারতের প্রধানমন্ত্রী মোদীও আমন্ত্রিতদের মধ্যে থাকবেন বলে আশা করা হচ্ছে। না, আপনি পাকিস্তান, চীন, সারা পৃথিবীকে দাওয়াত দেন, রাশিয়াকেও দাওয়াত দেন, কিন্তু গণহত্যার সাথে সরাসরি জড়িত ভারতকে দাওয়াত দিতে পারবেন না। ভারতের সাথে একটা পর্যায়ে ধারাবাহিকভাবে সম্পর্কের উন্নয়ন করতে হবে, এবং শেখ হাসিনা সহ ভারত অন্যান্য যারা তাদেরকে ফেরত দিতে হবে। ভারত যদি তাদের আগের জায়গা থেকে ফিরে আসে, তারপরে প্রকাশ্য সম্পর্ক ডলাডলি, তার আগে কোনো ডলাডলির সম্পর্ক চলবে না। প্রতিবেদনে বলা হয় যদি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয় এবং তা গৃহীত হয়, তাহলে ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মোদীর উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। না, এইসব ফরেন পলিসি ভাই, বাংলাদেশের ফরেন পলিসি ডিটারমিনেন্টস আছে, কোন সরকার চাইলেই সেটা হয় না। জনগণ বিষয়টা কিভাবে দেখে এটা একটা বিষয়। আপনি শুরুতেই সবকিছু এলোমেলো করে ফেলাইন না, বিপদে পড়বেন। আর মোদী আসবে জানি, মোদী আসবে, কারণ মোদী তো বেকায়দায় পড়েছে। ইউনূস সরকার মোদীকে ভালো টাইট দিয়েছে। এখন আবার তাদের হেজিমনি কন্টেইন করার জন্য বিএনপির সাথে খাতিল করতে আসবে। আমরা চাই বিএনপি সরকারের সাথে ভারতের সুসম্পর্ক হোক,
এবং ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে দিক, কিন্তু বাংলাদেশে আগের মতো ভারতের আধিপত্যবাদ কায়েম হতে দেওয়া যাবে না। আর যদি মোদীকে এভাবে আমন্ত্রণ জানানো হয়, তাহলে ভারতের যে অপরাধ, কিভাবে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, কিভাবে ডিজিএফআই রুমের মধ্যে র কার্যক্রম চালিয়েছে, রুমের সাথে জড়িত, জামাত নেতা হত্যার সাথে জড়িত ভারত, বিএনপি নেতাদের হত্যার সাথে জড়িত ভারত, খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর সাথে জড়িত ভারত, সেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনবেন, এটা কল্পনা করেছে কারা? বিএনপির প্ল্যান আছে, তাহলে তো মিলে যাচ্ছে। তারেক রহমান আসলে কি মোদীর গ্রিন সিগন্যালে বাংলাদেশে এসেছিলেন? এই যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছে বিএনপিকে জেতাতে, এর সাথেও কি তাহলে ভারত জড়িত ছিল? ডিপ স্টেটের সাথে তো ভারতের সম্পর্ক কি, এটা তো আমরা জানি। ডিপ স্টেট কি ভারত? এই সন্দেহ সংশয় কিন্তু এসেছে। অতএব আমরা এটা চ্যালেঞ্জ হিসাবে নেব যে মোদীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। হাসিনার আমলে এদেশের জনগণ জীবন দিয়েছে, শেখাতে পারেনি কিন্তু জীবন দিয়েছে, বিমানবন্দর অবরোধ করতে গিয়েছে, জনগণের উপর গুলি করেছে, যেটা এক প্রকার গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে। এবং বাংলাদেশের ইতিহাসে যেসব ভয়াবহ হত্যাকাণ্ড, তাদের মধ্যে মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড উল্লেখযোগ্য। সেখানে এই সাহস কিভাবে করে? ফোনে কথা বলেছেন, এই পর্যন্তই, এর চাইতে আগবাড়াই কিছু করতে চাইেন না। দর্শক, চিন্তা করুন, গত 18 মাস ধরে তুমুল ভারত বিরোধিতার নামে যে ক্ষেত্র বিশেষে নারকীয় তাণ্ডব চলেছে এই বাংলাদেশে, সেই ভারতের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে যে নতুন সরকার গঠন হতে যাচ্ছে সেই সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তাহলে বিষয়টি কেমন হতে পারে? নিঃসন্দেহে এটি ইতিবাচক দিক, কিন্তু যারা বিরোধিতা করছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নানান ধরনের আয়োজন চলছে এবং সেটাই স্বাভাবিক। তারই অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর একটা পরিকল্পনা বিএনপির পক্ষ থেকে রয়েছে। শুধু নরেন্দ্র মোদী নন, সম্ভবত আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে তার সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের অনেককেই আমন্ত্রণ জানানো হতে পারে। তবে নরেন্দ্র মোদীর বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির। ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে, যদি সত্যিই নরেন্দ্র মোদী উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে, যদি, তাহলে যারা তুমুল বিরোধিতা করে আসছিল এই 18 মাস, ভারত বিরোধী রাজনীতিকে পুঁজি করে বাংলাদেশকে উল্টে পাল্টে দিচ্ছিল, সাথে ভারতকে উল্টে পাল্টে দিচ্ছিল, কি করবে তারা? আসছি সেই বিষয়ে। আমরা জানি যে বিএনপির ভূমিধস বিজয়ের পরপরই শুক্রবার ভোরে ঘুম থেকে উঠেই টুইট করলেন নিজের অ্যাকাউন্ট থেকে নরেন্দ্র মোদী, বিএনপিকে শুভেচ্ছা জানালেন, শুভকামনা জানালেন এবং বাংলাদেশ ভারতের যেই সম্পর্ক সেটি আগামী দিনে অন্যরকম একটা মাত্রায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করলেন। এমনকি তিনি ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চেয়েছেন, অর্থাৎ সেটি অবশ্যই আওয়ামী লীগকে মিন করে বোঝাতে চেয়েছেন যে সব দলের সমন্বয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ অগ্রযাত্রা তিনি দেখতে চান, এমনটাই মিন করেছেন। পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি তারেক রহমানকে ফোনও দিলেন সরাসরি এবং তিনি তার বার্তায় ভারত এবং বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন সরকারের সঙ্গে ভারত সরকারের কাজ করার আগ্রহের কথা তিনি জানালেন। এবং এটি যে বিএনপির যে ভূমিধস বিজয়, এরপরে যে ভারতের এমন প্রতিক্রিয়া তা কিন্তু নয়। আমরা তো জানি যে এর আগে থেকেই বিএনপির প্রতি ভারতের একটি প্রচ্ছন্ন সমর্থন তারা ব্যক্ত করেছে সরাসরি। তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে ভারতের একটি সহযোগিতা ছিল বলে অনেকে মনে করেন। এমনকি এই যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনেও ভারতের একটি প্রভাব কাজ করেছে বলে অনেকেই মন্তব্য করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মোদী কি সত্যি আসবেন তারেক রহমানের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে? যদি আসেনও বা ঘন্টা দুয়েকের ঝটিকা সফরে, তাতে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। তার কারণ নরেন্দ্র মোদী অনেক কিছুতেই চমক দেখাতে অভ্যস্ত। কিন্তু যে বিষয়টি বলছিলাম যে জামাত, এনসিপি, হেফাজতে ইসলাম, তাদের প্রতিক্রিয়াটা কেমন হবে? আমাদের তো নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়, যখন 2021 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আরও অনেক দেশের বা রাষ্ট্রের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানদের সাথে নরেন্দ্র মোদীও বাংলাদেশে এসেছিলেন। তখন তার আশা ঠেকাতে অথবা তার বাংলাদেশ সফরের প্রতিবাদে
হেফাজতে ইসলামের যেই বিক্ষোভ কর্মসূচি এবং সেটিকে ঘিরে যে নারকীয় তাণ্ডব নিশ্চয়ই আমাদের মনে আছে। কয়েকজন মানুষ নিহত হলেন। তারা এখন কি করবে? আমার মনে হয় না তারা কিছু করবে, করার কথা নয়। তার কারণ আমরা তো জানি যে ভারতের সঙ্গেও তলে তলে যোগাযোগ রাখছিল জামাতে ইসলাম। জামাতের আমির মিস্টার শফিকুর রহমান সাহেবের সঙ্গে ভারতের কূটনীতিক অথবা গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন বৈঠক করেছেন, এমন খবর রয়টার্সে উঠে এলো এবং রয়টার্সের প্রশ্নের ভিত্তিতে জামাতের আমির স্বীকার করতে বাধ্য হলেন সেটি গোপন রাখা হয়েছিল। এবং আরও বড় বিষয় হচ্ছে যে, খেয়াল করার মতো বিষয়, নির্বাচনের আগে আগে কিন্তু ভারত বিরোধী যে জোরালো স্লোগান আমরা গত 18 মাস ধরে দেখে এসেছি, সেটি নির্বাচনের আগে তেমন কিছু ছিল না। এবং এ কথাও সত্য, আমি নিশ্চিত, সেটি হেফাজতে ইসলাম হোক, জামায়াতে ইসলাম হোক অথবা এনসিপি হোক, তাদের কাউকে যদি ভারত নিশ্চয়তা দেয় যে আমরা তোমাদের ক্ষমতায় এনে দিচ্ছি, আমি বিতর্কের জায়গা থেকে বলছি, যদি এই ধরনের কোনো নিশ্চয়তা দেয়, দেখবেন তসবি হাতে অনেকে নরেন্দ্র মোদীর কিংবা ভারতের বন্দনা শুরু করে দিয়েছে। যদিও এটি আমাদের জন্য লজ্জার, কিন্তু আমরা তো দেখে আসছি। এখন বিএনপি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে বা আমন্ত্রণ জানাবে, সেটি সম্পর্কে আমি নিশ্চয়ই এ ধরনের মন্তব্য করছিলাম। বিএনপির পক্ষ থেকে যে বার্তাটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শুধু শপথ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্যই যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা বিশেষ করে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে, সেখানে অন্য উদ্দেশ্য রয়েছে যে আঞ্চলিক রাষ্ট্রগুলোর সাথে বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে আঞ্চলিক স্থিরতা বজায় রাখার একটা চেষ্টা, সেই বার্তাটিও বিএনপির পক্ষ থেকে দেওয়ার একটি লক্ষ্য রয়েছে। WION এর প্রতিবেদনে যেটি বলা হচ্ছে তা হচ্ছে এরকম যে, নির্বাচনে বিএনপির বড় জয়ের পর এই উদ্যোগকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক করার একটা চেষ্টা করছিল, এটাও সত্য কথা আমরা জানি। কিন্তু এই হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম বা এনসিপির যে রাজনৈতিক পুঁজি, তুমুল ভারত বিরোধিতা, সেখান থেকে আসলে বিএনপি প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেনি যার মাধ্যমে মানে কেউ এ ধরনের জিগির তুলতে পারে যে বিএনপিও ভারতের পূজা করছে কিংবা ভারতের দাসত্ব করছে। আসলে পূজা করা বা দাসত্ব করার কিছু এখানে তো নেই। আমাদেরকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং ভারত নিঃসন্দেহে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র, তার সঙ্গে তো সম্পর্ক আমাদের রাখতে হবে এবং ভারতকেও নিঃসন্দেহে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে অকৃত্রিম বন্ধু হিসেবে। তো জামাত, এনসিপি এবং হেফাজতে ইসলামের মতন এই যে ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল, যাদের সাথে পাকিস্তানের সখ্যতা আবার অন্যরকম, ভারতের সঙ্গে সখ্যতা রাখা যাবে না, কিন্তু পাকিস্তানের সঙ্গে ধরম মহরম সম্পর্ক রাখা যাবে, উষ্ণ সম্পর্ক রাখা যাবে, ভাই হিসেবে ট্রিট করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। তো হুমায়ুন কবির বলছেন WION-কে, আঞ্চলিক বিষয়গুলো নতুন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করতে চায় এবং আমরা যত জেনেছি যে 17 তারিখের দিকে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হতে পারে বা তারও আগে হতে পারে এবং তার পরপরই নিঃসন্দেহে সরকার গঠন হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। 14 তারিখ চলে গেল, সেই হিসেবে সময় খুবই কম। তো এর মধ্যেও যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর এবং তিনি যাতে আসেন সেই ব্যবস্থা নেয়ার। তবে এটুকু নিশ্চিত যে নরেন্দ্র মোদী যদি নাও আসতে পারে, এটুকু আমিও আমার জায়গা থেকে যেটুকু জানি, ভারত সরকারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধিকে এই শপথ অনুষ্ঠানে থাকার জন্য এক ধরনের সিগন্যালও পাওয়া গেছে বা ভারত সরকার সিগন্যাল দিয়েছে তাদের যারা এই ধরনের আয়োজন করবে তাদের প্রতি। এর আগে আমরা জানি যে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে জয়শঙ্কর এলেন, একটা প্রচ্ছন্ন বার্তা দিয়ে গেলেন বিএনপির প্রতি, সেটিও নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারেক রহমানের শপথে আসছেন মোদি, বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণ
বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়, শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান, আর সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকা আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে কি তবে বড় কোনো চমক অপেক্ষা করছে? কেন এই আমন্ত্রণ এতটা গুরুত্বপূর্ণ? সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম WION-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতা তথা তারেক রহমানের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেছেন, নবনির্বাচিত তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে। যদিও দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে পর্দার আড়ালে আলোচনা এখন তুঙ্গে। নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ফোনে দীর্ঘ আলাপও হয়েছে তাদের মধ্যে। মোদী নিজেই লিখেছিলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে আমরা উচ্ছ্বসিত। এই ফোন আলাপে মূলত ইঙ্গিত দিচ্ছে যে দিল্লির সাথে ঢাকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং দুই দেশই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আগ্রহী। আমরা জানি, বিগত ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব বা টানাপোড়েন তৈরি হয়েছিল, কিন্তু বিএনপি এখন মনে করছে এই অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নতির জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক অপরিহার্য। তারেক রহমানের বিদেশ নীতির একটি বড় অংশই হলো এই অঞ্চলকে বিশ্বমঞ্চে প্রভাবশালী হিসেবে গড়ে তোলা, আর সেই লক্ষ্যেই মোদীকে আমন্ত্রণ জানানোর এক বিশাল বড় কৌশলগত পদক্ষেপ। সাধারণত বাংলাদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সচরাচর দেখা যায় না। যদি নরেন্দ্র মোদী এই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকায় আসেন, তবে তা হবে একটি ঐতিহাসিক ব্যতিক্রম। এটি প্রমাণ করবে যে দুই দেশের সম্পর্কের ওপর জমে থাকা কালো মেঘ পুরোপুরি কেটে গেছে এবং এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের এই নতুন বন্ধুত্ব কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? আপনি কি মনে করেন নরেন্দ্র মোদী এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। কালকে 15 তারিখ তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশ থেকে তার কাছে শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে, যেমন নরেন্দ্র মোদীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এখনই তাকে মানে পড়াবে কে, শপথ বাক্য পড়াবে কে, সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। এখন নানান রকম কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি তো এ দেশে বসে আমার পক্ষে কারেন্ট খবর পাওয়া খুব মুশকিলের ব্যাপার, তাই আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ যেটা করব সেটা হয়তো ঠিক নাও হতে পারে। তো এই চর্চা চলাকালীন আমাদের দেশে একটা খবরের একটা বেরিয়েছে, খবরের কাগজে একটা খবর বেরিয়েছে প্রধানমন্ত্রী এবং তারেক সম্পর্কিত। সেখানে লেখা হচ্ছে, তারেক মোদী কথা, ভারত স্বস্তিতে, বিএনপি জয়। আমি খবরের গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ছি। আজ ভালো করে দিন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের থেকে কে যাবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই উঠে এসেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নাম, কিন্তু সেই সময় তিনি মিউনিকে নিরাপত্তা সংক্রান্ত একটি সম্মেলনে তার যোগদানের কথা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী ঢাকা যাবেন কিনা তা নিয়ে জোর চর্চা চলছে। মোদী আজ এক্সে লিখেছেন, এই জয় প্রমাণ করে আপনার নেতৃত্বের ওপরে বাংলাদেশের মানুষের ভরসা রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সার্বিক প্রগতির পাশে থাকবে ভারত। যৌথ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তিনি তারেকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন, তাও স্পষ্ট করেছেন মোদী। এরপর দুপুর গড়াতেই সরাসরি ফোন করেন তিনি তারেক রহমানকে, মানে নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেন। তারপর এক্স হ্যান্ডেলে লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টা আমি শুভকামনা এবং সমর্থন জানিয়েছি। গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। মানে আগে যা ভারতবর্ষ যা করত সেটাই আবার ফিরিয়ে আনা হবে। মোদী বার্তা নিয়ে আজ প্রশ্ন করা হলে বিগলিত হওয়ার কোনো লক্ষণ দেখাননি বিএনপির নেতৃবৃন্দবর্গ। যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং তারেকের অন্যতম উপদেষ্টা মাহাদি আমিন প্রায় একই স্বরে জানিয়েছেন, গোটা বিশ্ব থেকেই এই ধরনের শুভেচ্ছার ঢল নেমেছে।
প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা এই মর্যাদাপূর্ণ আচরণের মধ্যে পড়ে, তাতে দল কৃতজ্ঞ। দলের শীর্ষ নেতা অবশ্যই এর প্রত্যুত্তর দেবেন। কূটনৈতিক সূত্রের খবর, আগামী দিনে ভারত নীতি একটি কঠিন পাঠক্রম হতে চলেছে তারেকের কাছে। তার নিজের দেশে এমন কোনো বার্তা না যায় যে তিনি নয়াদিল্লির অঙ্গুলিহীনের অপেক্ষায় নরেন্দ্র মোদীর কৃপা প্রার্থী। ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের কথা উঠলেই তিনি তার দল বরাবরই বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে সমানে সমানে, অর্থাৎ নয়াদিল্লিকে সমান গুরুত্ব দিতে হবে ঢাকাকে। পাশাপাশি আরো একটি গলার কাঁটা হয়ে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবাস। সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, আর এক নেতা সালাউদ্দিন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলা এবং আওয়ামী লীগের উপর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, ফলে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং এদেশে বিচারের সম্মুখীন হতে হবে তাকে। সালাউদ্দিন আরো বলেন, দুই দেশের বিদেশ মন্ত্রকের মাধ্যমে আইনি পথে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রসঙ্গত 2025 সালের শেষে খালেদা জিয়ার মৃত্যুর পর প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পৌঁছে গিয়েছিলেন ঢাকা। সেখানে দেখা করেছিলেন তারেকের সঙ্গে। আসলে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর যত সময় গড়িয়েছে, সংখ্যালঘুদের উপর পীড়ন এবং ভারত বিরোধী সামাজিক বয়ানের যত ধারালো হয়েছে, সাউথ ব্লক বুঝতে পেরেছে বিএনপি ছাড়া এই মুহূর্তে তাদের কাছে কোনো বিকল্প নেই। জামায়াত যতই মুখে উদারতার কথা বলুক, তাদের ইস্তাহারে যতই ভারতের নাম থাকুক, তারা ক্ষমতাসীন হলে নয়াদিল্লি সমূহ বিপদ, একথা স্পষ্ট মোদী সরকারের কাছে। এটা হচ্ছে আমাদের যেটা রিপোর্টে বেরিয়েছে। এখন এই যে সালাউদ্দিন সাহেব বলেছেন না যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে, তার বিচার নিয়ে আমরা কথা বলবো, বিচার পদ্ধতি, তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয়েছে, তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন। আমার প্রশ্ন হলো, দর্শক, এই যে সালাউদ্দিন সাহেব তিনি বলছেন ভারতের কৃপা প্রার্থী যেন মনে না করা হয়, আমরা ভারতের কৃপা প্রার্থী। তিনি তো কৃপা পাওয়ার জন্য তো এসে সাউথ ব্লকে ধর্ণা দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা, একটু কৃপা পাওয়ার জন্য। দ্বিতীয়ত, যে জুলাই সনদ আপনারা নিজেরা মানেন না, কারণ জুলাই সনদ যদি মানতে হয় তাহলে পরে কি হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাহলে পরে তিনি আবার দলের নেতা থাকতে পারবেন না, 2 পদ হোল্ড করতে পারবেন না, আবার দ্বিতীয়বার নির্বাচন লড়তে পারবেন না। এরকম পরপর অনেকগুলো রয়েছে। তারপরে তো আরো অনেক অনেক এগুলো রয়েছে, সেখানে ওনারা সমস্ত করেছিলেন, বিরোধিতা করেছিলেন এবং সরকারিভাবে বিরোধিতা করেছিলেন। তাহলে সেই আইসিটি কে যখন তারা বলছে যে আইসিটি আমরা মানি না, যখন এই বিতর্কটা হয়েছিল আইসিটি সব ভুয়ো, সেই আইসিটি ধুয়ো দিয়ে তিনি আবার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছেন। আসলে এইটা বলে ভারতবর্ষের ওপরে একটা চাপ সৃষ্টি করার যে চেষ্টা করছেন সালাউদ্দিন সাহেব, সেটা কিন্তু কাজে আসবে না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়ন মতামত কি থাকবে, কি বলবেন আপনারা। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যদি অংশ নেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে সেটি খুব একটা ভালো হবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন কি। আপনারা কি চান নরেন্দ্র মোদী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিক, অংশ নিক? কি চান আপনারা? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেই শরীফ ওসমান হাদি ভারতের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে জীবন দিল, সেই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে। যাই হোক, আপনারা ব্যক্তিগত ওপিনিয়ন মতামতটা অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি। দেখা হচ্ছে আর অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।